নমস্কার। আজকের বিশ্ব মৃত্তিকা দিবস। আর এই বিশ্ব মৃত্তিকা দিবসে আমরা চেয়েছিলাম বিভিন্ন জায়গায় বেশ কিছু অনুষ্ঠান দেখাবো, তবে হ্যাঁ, আজকের প্রান্তিক এলাকা, সুন্দরবনের প্রান্তিক এলাকা হলেও কি হবে, খুব নাম রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ডক্টর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক গবেষণা কেন্দ্র। আজকের বিশ্ব মৃত্তিকা দিবস কর্মসূচি নিয়েছে এবং কৃষকরা কিন্তু প্রচুর রয়েছে, তাদের সঙ্গে কথা হবে, তার আগে স্যারের সঙ্গে কথা হবে। স্যার, আপনার সঙ্গে প্রথমে একটু আলাপ করিয়ে দিই, দর্শকরা দেখছেন তো। দর্শকদেরকে বলুন, যেহেতু আজকের একটা বিশেষ দিন, আর আমরা যেখানে যদি দেখি যে মৃত্তিকার উপরে দাঁড়িয়ে, যার উর্বরতার উপরে কিন্তু আমরা সবাই কম বেশি করে বেঁচে রয়েছি। সবাইকে স্বাগত জানাই। আজকে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আজকে ওয়ার্ল্ড সয়েল ডে, মানে বিশ্ব মৃত্তিকা দিবস। সারা বিশ্বব্যাপী এই দিনটাকে উদযাপন করা হচ্ছে আজকে, এবং আজ থেকে প্রায় 11 বছর আগে 2014 সালে ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা রাষ্ট্রসংঘের অধীনস্থ একটি সংস্থা, তারা প্রথম এই বিশ্ব মৃত্তিকা দিবস পালন করার অনুমোদন দেয়, এবং তারপর থেকে বিগত 11 বছর ধরে এটা বিশ্বের নানা প্রান্তে উদযাপিত হচ্ছে। এবং আমি খুব গর্বের সঙ্গে জানাচ্ছি যে আজকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে আঞ্চলিক গবেষণা কেন্দ্র অবস্থিত অক্ষয়নগর কাকদ্বীপ অঞ্চলে, সেখানে আমরা প্রথমবার এটা সংগঠিত করতে পেরেছি, সেই জন্য আমরা খুব আনন্দিত। এবং আমাদের ডাকে সাড়া দিয়ে কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা এবং সাগর, এই 4টে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক বন্ধুরা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এবং মূলত আজকের দিনটার উদ্দেশ্য হচ্ছে যে কৃষক বন্ধুদের মাটি সম্পর্কে শিক্ষিত করা এবং সচেতন করা। কেননা আমরা বিগত দিনে দেখেছি যে কৃষিকাজ তারা হয়তো করছেন, বা আমরা বিভিন্ন সময় তাদেরকে পরামর্শ দিচ্ছি, কিন্তু কোনো না কোনোভাবে মৃত্তিকা বিষয়টা একটু অবহেলিত হচ্ছে। সেই জন্য আগামী দিনে আমাদের আজকের এই সবার মাধ্যমে আমরা যে বার্তাটা পৌঁছে দিতে চাইছি সমস্ত কৃষক বন্ধুদের, সেটা হচ্ছে যে প্রত্যেক মরশুমে না হলেও বছরে কমপক্ষে একবার কৃষি জমি, নিজস্ব জমিতে চাষে নামার আগে যেন মাটি পরীক্ষা তিনি একবার করেন। প্রয়োজনে আমাদের এই আঞ্চলিক গবেষণা কেন্দ্র তাদের পাশে দাঁড়াবে, এবং সেই পরীক্ষালব্ধ ফল অনুযায়ী কৃষি পরামর্শ নিয়ে তবেই যেন তিনি কৃষিকাজ অবলম্বন করেন। তাহলে উৎপাদনশীলতা, ফসলের উৎপাদনশীলতার সঙ্গে সঙ্গে মাটির উর্বরতা রক্ষাও ধরে রাখা সহজ হবে, এবং স্থিতিশীল কৃষি ব্যবস্থা তিনি অবলম্বন করতে পারবেন। এটা খুব জরুরি বলে মনে হচ্ছে আমাদের। ধন্যবাদ আপনাকে। আমাদের স্যারের সঙ্গে, যেহেতু বৈজ্ঞানিক, তিনি কিন্তু একটা দামি কথা বলেছেন, কারণ এই যে কৃষক বন্ধুরা সবাই অনেক প্রান্তিক এলাকা থেকে এসছেন, আমরা জানি যখন চাষের ক্ষেত্রে যে মাটিতে চাষ করা হয়, আমাদের প্রতিটা ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা করে সয়েল টেস্টের জন্য একটা ব্যবস্থা থাকে, কিন্তু অনেকেই সে ব্যবস্থাটা জানে না। যার ফলে আজকের এই জায়গাতে স্যার যেটা বললেন, আশা করি এই কেন্দ্রে এসে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। আপনার বাড়িতে মূলো চাষ করবেন, ধান চাষ করবেন, কি ফসল হবে সেটা যদি ওখানে সয়েল অর্থাৎ মাটি না টেস্ট করেন, আপনি দানা ফেলে দিলেন, কিন্তু সে যে পরিমাণে ফসল হওয়ার কথা সে পরিমাণে ফসল হবে না। কারণ প্রাকৃতিক দুর্যোগ এই সুন্দরবনে আর ছাড়ছে না। কারণ ইতিমধ্যে জলবায়ু যেভাবে পরিবর্তন হয়েছে, স্যার জানেন তো, স্যার জলবায়ু পরিবর্তন তো হয়েছে একদম। এবং লাস্ট 10 বছরের পরিসংখ্যান যদি আমরা দেখি, তাহলে দেখবো যে ক্রমশ জলবায়ুটা পরিবর্তিত হচ্ছে। এবং আমি আজকে প্রোগ্রামের শুরুতেই যেটা আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে 6টা কৃষি জলবায়ু পরিবেশ অঞ্চল আছে, তার মধ্যে সব থেকে প্রতিকূল কৃষি জলবায়ু পরিবেশ হচ্ছে এই সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত অঞ্চল। প্রাকৃতিক নিয়মেই এটা প্রতিকূল, কিন্তু এর মধ্যে আবার বাদসাহ্যে বারংবার পশ্চিমী ঝঞ্ঝা বা প্রতিকূল আবহাওয়া, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, এবং সে বাড়তি আরো সমস্যার সম্মুখীন করে তুলছে কৃষক বন্ধুদের। সেই জন্য, এবং সেটা কিন্তু শুধু কৃষক সমাজের ক্ষতি করতে চা নয়, এই প্রাকৃতিক দুর্যোগের ফলে মাটিরও কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি হয়। কারণ আপনারা সবাই জানেন ইতিমধ্যেই যে লবণাক্ততা যে যে কারণে ঘটে থাকে, তার মধ্যে একটা হচ্ছে সমুদ্রের নোনা জল যত জমিতে ঢুকবে তত লবণাক্ততা বাড়তে থাকবে। সুতরাং এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, আয়লা দেখেছি, আমফান দেখেছি, সমুদ্রের স্তর বেড়ে যায়, নোনা জল জমিতে ঢুকছে, সেখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে ঠিকই জমি থেকে, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী 3-4টে মরশুমে সে কৃষক বন্ধু ওই জমিতে আর কোনো ফসল ফলাতে পারছেন না। সুতরাং এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে গেলে মাটির প্রতি দৃষ্টি তীক্ষ্ণ রাখতে হবে, এবং সবাইকে সচেতন থেকে এটা মোকাবেলা করার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ স্যার, এতক্ষণ বললেন। এইবারে আমরা শুনবো স্যারের বক্তব্য, তারপরে কিন্তু যারা আজকের সাগর পাথর নামখানা থেকে যে সমস্ত কৃষকরা এসছেন, আপনাদের সঙ্গে কিন্তু কথা হবে। স্যারের বক্তব্য শুনবো, স্যার শুরু করবেন, আমরা একটু সরাসরি লাইভে স্যারের বক্তব্য শুনে নিই, আর তারপরে তো অবশ্যই আপনাদের কাছে যাওয়া হবে। আমার যিনি ক্যামেরা ধরে রেখেছেন, আমাকে দেন, আমি স্যারের বক্তব্য মাইকে ফোনে আপনাদের শোনাই, দর্শকদের শোনাবো। বিস্তারিত আলোচনা হয়েছে, সকাল থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হলো। আমি তো খুব আগ্রহ বসে শুনছিলাম। আমার আশা যে আপনারাও সবাই খুব আগ্রহ বসে বিষয়গুলো শুনেছেন, এবং যেটুকুনি স্মৃতিতে ধরে রাখতে পারবেন, আশা করি সেটাই আপনাদেরকে আগামী দিনে অনেক সাহায্য করবে।
আমি মানে আমার খুব আফসোস থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে মাটি বিষয়ক এরকম একটা বিষয়ে আলোচনা হচ্ছে মাটি নিয়ে, বলার অনেকটাই ছিল, কিন্তু সময়ের অভাবে সমস্তটা হয়তো বলা হয়ে উঠবে না। পাথর প্রতিমা থেকে অনেকজন কৃষক বন্ধু এসেছেন, ম্যাডামরা এসেছেন। আমরা কয়েকদিন আগে রামগঙ্গাতে একটা লম্বা আলোচনা রেখেছিলাম, যেখানে কেবলই আমি বক্তা হিসাবে কাজ করেছিলাম এবং 4 ঘন্টা ধরে শুধু মাটি এবং মাটির পরিচর্যা, তার গুণমান ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। বিষয়টা খুব লম্বা, বিষয়টা খুব কঠিন বটে, তবে একটু একটু ধারণা কঠিন বা বিষয়টা একদমই বোধগম্য নয়, এটা মনে না করে যত বেশি বেশি করে আমরা তথ্য সংগ্রহ করতে পারবো মাটি নিয়ে, তত আমাদের লাভ হবে। কেননা লবণাক্ততার চরিত্র এমনই পিকুলিয়ার, এতটাই কঠিন বা এতটাই মানে আনপ্রেডিক্টেবল, আগে থেকে খুব একটা অনুমান করতে পারবেন না কি হতে চলেছে। ফলত আপনি যে খুব বিশাল প্রস্তুতি নিয়ে আগামী দিনে রুখে দিতে পারবেন সমস্যা, এটাও সবসময় হয়ে উঠছে না। সেই জন্য আমরা দেখবেন সবসময় এই অঞ্চলের জন্য কন্টিনজেন্সি প্ল্যানিং এর কথা বলি। কন্টিনজেন্সি প্ল্যানিং হচ্ছে আপৎকালীন পরিচর্যা, তারও আবার দুটো দিক আছে, কোনোটা স্বল্পমেয়াদী, কোনোটা দীর্ঘমেয়াদী। মানে আমি আগামী 1 মাস কি করব তার একটা পরিকল্পনা যেমন আমাকে রাখতে হবে, এবং 1 বছর বাদে আমি সামনের বছর কি করবো তারও পরিকল্পনা আমাদেরকে এই মুহূর্ত থেকে চালু করতে হবে। লবণাক্ততার চরিত্র, এখানকার মাটির চরিত্র অদ্ভুত। খুব ছোট্ট করে বলি, সময় একদম শেষের মুহূর্তে, তার আগে আপনাদেরকে একটু আশ্বস্ত করার জন্য বলি, সেটা হচ্ছে যে আমার এই আলোচনার পরে আজকের অনুষ্ঠানের আর 2-3টে দিক বাকি আছে। এক হচ্ছে আমরা সবাই সমবেত হয়ে সবাই একটা কৃষি খামারটা প্রদক্ষিণ করব, সবাই মিলে একসাথে সামনে এই ব্যানারটাকে নিয়ে। তারপরে আমি একটা পরিকল্পনা রেখেছিলাম, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড যারা পরিবেশ নিয়ে কাজ করে, তাদের আর্থিক অনুকূল্যে ক্লাইমেট রেজিলিয়েন্ট ফ্রুট ট্রি, মানে পরিবেশ বান্ধব ফল গাছ লাগানোর একটা প্রকল্প আমাদের এই আঞ্চলিক গবেষণা কেন্দ্রে চলে। তো তার মারফতে আমরা অনেক নতুন চারা কিনতে পারছি, আমাদের খামারেও যেমন লাগাবো। এই একই রকম ভাবে আমরা একটা ভাবনা রেখেছি যে আপনারা যারা আজকে অংশগ্রহণ করলেন সক্রিয়ভাবে, তাদেরকেও আমরা 2টি করে চারা সবার হাতে তুলে দেবো। কৃষি খামারটা প্রদক্ষিণ করার পর ওই চারাগুলো আমরা তুলে দেবো, তারপরে সবাই মিলে আমরা একটা গ্রুপ ফটো করবো, তারপরে আমরা সবাই মধ্যাহ্ন ভোজে বিরতিতে যাবো। কেমন? একটু ধৈর্য ধরে বসা, আমি খুব 2-4টে কথা বলবো, যেটা মনে রাখলে নিশ্চয়ই আপনাদের এই অঞ্চলের জন্য খুব ভালো হবে। কঠিন কিছু না, খুব সোজা। লবণাক্ততা তো এতক্ষণ আলোচনা হচ্ছে, জৈব সার দিতে হবে আলোচনা হচ্ছে, মাটির উর্বরতা ক্ষমতা কম, সবই আলোচনা হচ্ছে। কিন্তু আমরা যদি সবাই নিজেকে প্রশ্ন করি যে এই ঘটনাটা ঘটলো কেন, এই মাটির উর্বরতাটা কেন কমলো, লবণাক্ততা কোথা থেকে আসছে, কতটাই বা মাটি অন্যান্য কৃষি জলবায়ু থেকে আমাদের এখানে কম, এই জায়গাগুলো সম্পর্কে আমরা কতটা আলোচনা করব। প্রথম কথা, আমাদের এখানেও যা লবণাক্ততার ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ প্রান্ত, আর আপনি যদি উত্তর ভারতের পশ্চিম প্রান্তে যান, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, ওই রাজ্যের একটা বিস্তীর্ণ অঞ্চলে লবণাক্ততার সমস্যা চূড়ান্ত। সুতরাং ওই উত্তর পশ্চিম ভারতের লবণাক্ততা, মাটি লবণাক্ততা আমাদের এখানকার মাটি লবণাক্ততার মধ্যে অনেকটাই তফাৎ আছে। তার মধ্যে একটা তফাৎ হচ্ছে যে ওখানে প্রচন্ড বৃষ্টিপাত হয় না, ফলত লবণ ধুয়ে বাইরে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আমাদের এখানে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অতিরিক্ত লবণ মাটি থেকে বেরিয়ে যাচ্ছে, সুতরাং লবণাক্ততা কমছে যখন ওখানে লবণাক্ততা বেশি আছে। শুষ্ক মরশুম, আমাদের এখানে যত শুকনো হবে তত এই নিচের থেকে বারবার আলোচনা হয়েছে, নিচের থেকে লবণাক্ত জল কৈশিক নালীর মাধ্যমে ঊর্ধ্বমুখী হবে, মাটির ওপরের স্তরটা জল উবে গিয়ে বাতাসে মিশে যায়, যে লবণতলা জলের যে লবণ অংশটা থাকলো সেটা মাটির উপরে ছিটিয়ে পড়ে গেল, লবণাক্ততার মাত্রা আপনার বাড়তে থাকলো। কখন হবে? যত শুষ্ক মরশুম আসবে, মানে এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাস যত বাড়তে থাকবে, ওই একই মাটিতে লবণাক্ততা বাড়তে থাকে। এই ঘটনাটা ওই উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানাতে ব্যাপকভাবে চলতে থাকে, সারা বছরই কম বেশি এই সমস্যা থাকে। সুতরাং আমাদের কিছুটা সৌভাগ্য যে বর্ষাকালে 4-5 মাস প্রচন্ড বৃষ্টিপাত হয় বলে কিছুটা ধুয়ে চলে যায়, কিন্তু ওদের সেখান থেকে নিস্তার নেই। লবণাক্ততা তো এটা একটা কারণ হলো। 2 নম্বর কারণ কি কারণে লবণাক্ত হয়? সোজা কথা, এই মাটির মধ্যে কিছু লবণ মিশে থাকে। সেই লবণগুলো কিরকম থাকে? ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, নানা রকমের যৌগ হিসাবে থাকে। কোন যৌগ, কোন লবণ খুব তাড়াতাড়ি জলের মধ্যে মিশে দ্রবীভূত হয়ে যায়, আর কোন লবণ সহজে দ্রবীভূত হয় না। তো যে লবণ সহজে দ্রবীভূত হয় না সেখানে আপনি বেঁচে গেলেন,
সেখানে আপনার আমার কোনো একটা মাথা ব্যথা নেই। কিন্তু যেখানে যে লবণটা অতি খুব সহজেই দ্রবীভূত হয়ে যায় সেখানে সমস্যা। ফর এক্সাম্পল সোডিয়াম ক্লোরাইড, আপনারা কেউ মাটি পরীক্ষা করেন না, সেই জন্য অনেক সময় বুঝতে অসুবিধা হয়। যে আপনি যখন লবণাক্ত অঞ্চল থেকে মাটি পরীক্ষা করতে যাবেন তখন যে যে জিনিসগুলো আপনাকে জানতে হবে সেগুলো নদিয়া জেলার একটা লোক চাকরি বন্ধু না জানলেও চলবে। সুতরাং শিক্ষাটা সেই লেভেলে তুলতে হবে যে মাটি তো আমি পরীক্ষা করতে গেলাম, কিন্তু আমাকে তো বলতে হবে যে কি কি মাটি পরীক্ষার আমি জানতে চাইছি, মাটি থেকে কি কি জানতে চাইছি। তো আপনি যদি ইসি ভ্যালু না জানেন, আপনি যদি সেই পরীক্ষাগারে না গিয়ে বলতে পারেন যে ইসিটা আমাকে দেখে দিন, না হলে আপনি বুঝতে পারবেন না যে এটার মাত্রা লবণাক্ততার মাত্রা কত। মানে লবণ যেমন অম্লত্ব, ক্ষারত্ব, প্রসম মাটি কিনা বোঝার জন্য আমরা পিএইচ নির্ধারণ করি। আমরা নির্দিষ্টভাবে শিক্ষিত হয়ে বলতে পারি কোনো ল্যাবরেটরিতে গিয়ে যে আমার মাটি অম্লত্ব, ক্ষারত্ব না প্রসম এটা দেখে দিন এবং তার জন্য পিএইচটা ভেবে দিন। সেরকম ভাবে কালকে যদি আপনি মাটি পরীক্ষা করে আমাকে এসে বলেন যে স্যার লবণাক্ত কতটা আছে ভেবে দিন, তাহলে খুব একটা শিক্ষিত হলাম না আমরা। নির্দিষ্টভাবে বলতে হবে যে আমাকে ইসিটা দেখে দিন। ইসিটা দেখলে তাহলে আপনাকে মানে ধরা হবে যে আপনি যথেষ্ট শিক্ষিত হয়েছেন এবং আপনি সচেতন বটেন, যে কারণে আজকে কৃষি প্রশিক্ষণ। সেই ইসি ভ্যালু কত হলে আপনার মাটি লবণাক্ততা জানবেন সেটাও আপনাকে নির্দিষ্টভাবে জানতে হবে। যদি না জানেন, রিপোর্টটা পাওয়ার পর নিকটবর্তী কোনো আঞ্চলিক গবেষণা কেন্দ্র বা কৃষি বিশ্ববিদ্যালয় বা রাজ্য সরকারের সহ কৃষি অধিকর্তার যদি অফিস থাকে সেখান থেকে জেনে নিতে হবে। আমি আজকে মুখস্থর মতো বলে দিতে পারি যে 0 থেকে 2 ডেসিসিমেল পার মিটার যদি বলে তাহলে সেটা কম লবণ মাটি। আমি বলতে পারি 2 থেকে 4 ডেসিসিমেল পার মিটারের মধ্যে যদি আপনার ভ্যালুটা থাকে তাহলে এটা মাঝারি লবণাক্ত জমি। আর 4 ডেসিসিমেলের বেশি, মানে 4 ডেসিসিমেলের যদি বেশি হয় তাহলে অতিমাত্রায় লবণাক্ত আপনার মাটি। এটা জানাটা অত্যন্ত জরুরি, মুখস্থ করার দরকার নেই। এই সচেতনতাটা আমরা নিয়ে যাই যে আমাকে জানতে হবে যে আমার মাটিতে লবণাক্ততার মাত্রা কতটা। যদি কম মাত্রার হয় একরকম পরিচর্যা, যদি মাঝারি হয় তাহলে আরেক রকম, যদি অতিরিক্ত লবণাক্ত হয় তাহলে পরিচর্যা সম্পূর্ণ অন্যরকম। সুতরাং আপনার পার্শ্ববর্তী কৃষক বন্ধুও বলছেন লবণ মাটি, আপনিও বলছেন লবণ মাটি, এটা অবুঝের মতো কাজ হয়ে যাবে, এটা করা যাবে না। সেই জন্য বারবার আমি আমার আলোচনাতে বারবার টেনে এনেছি, খুব জটিল করে লাভ নেই বিষয়টাকে। কয়েকটা মেসেজ, মানে একটা 3 ঘন্টা ব্যাপী একটা প্রোগ্রাম হলো, আমরা কি নিয়ে গেলাম সবসময় এটাকে না মাথার মধ্যে ঘোরাবেন। যে আমি ওই ম্যাডামদের ওখানেও নিতেছি, আমি 4 ঘন্টা বক্তৃতা করেছি, আমি একবারও ভাবিনি যে আমার 4 ঘন্টায় যা যা বলেছি সব তাদের মাথায় থাকবে। কিন্তু যে খুব বুদ্ধিমান তাদেরকে অন্তত 3 ঘন্টার মধ্যে 3টে সঠিক বাক্য বাড়ি অব্দি টেনে নিয়ে যেতে হবে। এবং বাড়ি অব্দি টানলে হবে না, সেটাকে বয়ে বেড়াতে হবে পরের 3 বছর। তাহলে বুঝবো যে এই ধরনের কৃষি প্রশিক্ষণের একটা সার্থকতা আছে। বাড়ি পরীক্ষা করলে, বাড়ি পরীক্ষা যদি না করেন তাহলে এই ধরনের কৃষি প্রশিক্ষণের কোনো মানেই নেই। কেন বলছি, আপনি তো লবণাক্ততা নিয়ে মাথা ব্যথা করছেন, তো যখনই আপনি আমাকে রিপোর্ট দেখাবেন আপনাকে আমি দেখিয়ে দেবো, বা আমি না দেখেই বলছি আমি আপনাকে, যে আমি সকালবেলা যেটা বলছিলাম যে প্রথম যে 3টে খাদ্য উপাদান, প্রাথমিক খাদ্য উপাদান বলি, যেটা সারা গাছের বৃদ্ধি অসম্পূর্ণ থাকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, তারও মাটিতে অবস্থানের উপর নির্ভর করে কম থাকা, মাঝারি থাকা, বেশি থাকা নির্ধারণ করা হয়। আপনাদের এই অঞ্চলে, আমি তো অন্তত এই অঞ্চল জানি খুব ভালো করে, যে কোনো জায়গায় মাটি নিয়ে আসবে নাইট্রোজেনের মাত্রা অত্যন্ত কম। তো যখনই আপনাকে ল্যাবরেটরিতে দুটো করে দিয়ে দেবে নাইট্রোজেনের মাত্রা কম, আপনি কি করতে যাবেন? আপনি বেশি পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করার চেষ্টা করবেন। কেন? এছাড়া কোনো বিকল্প নেই। কেননা শুধু নদিয়া জেলাতে যে পরিমাণ ধান চাষে বা আলু চাষে বা সূর্যমুখী চাষে নাইট্রোজেন সার দেওয়া হয়, তার থেকে আপনাদের এখানে প্রাকৃতিক কারণে কম থাকার জন্য বেশি নাইট্রোজেন সার প্রয়োগ করতে হবে। কিন্তু সেটা যদি করতে যান আরো জটিল সমস্যা তৈরি করতে হবে। কারণ আপনারা সবাই জানেন যে নাইট্রোজেন সারের ব্যবহারিক কার্যকারিতা অনেক কম ইউরিয়া গঠিত সারের। 30 থেকে 40% ম্যাক্সিমাম এখানে ব্যয় করতে হবে। মানে যা সার দেন তার 30 থেকে 40% বেশি গাছের কোনো কাজে লাগে না। বাকি কি হয়? ব্লিচিং লস হয়, দ্রবীভূত হয়ে মাটির সঙ্গে মিশে গিয়ে নাইট্রেট আকারে জমি বাইরে বেরিয়ে যায়। গ্যাসীয় নির্গমন হয়, মানে কি ইউরিয়া জমিতে দিলে 2 রকমের গ্যাস হয় বাতাসে উড়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। এক হচ্ছে নাইট্রাস অক্সাইড, যেটা এই গ্লোবাল ওয়ার্মিং করায়, বিশ্ব উষ্ণায়নের একটা কারণ। আমরা জমিতে ভাবছি জমিতে সার কম দিচ্ছি, এই জমিতে দেখতে পাচ্ছি প্রাথমিক খাদ্য কম আছে, কৃষি পরামর্শ নিলাম, বেশি করে ইউরিয়া সার দিলাম, কি লাভটা হলো? ওই বাড়তি যে গ্যাস, সেই গ্যাসটা বাতাসে পরিবেশের মধ্যে মিশে গিয়ে বিশ্ব উষ্ণায়নের কারণ হয়ে দাঁড়ালো। মিথেন বেরোচ্ছে ধানের জমি থেকে, নাইট্রাস অক্সাইড উৎপাদন হচ্ছে, বাতাসের মধ্যে যাচ্ছে, বাতাসের তাপমাত্রা বাড়াচ্ছে, আমরা একদম মানবজাতি স্থিতিবিরক্ত হয়ে গেছি। এবং আপনারা শুনলে অবাক হবেন, যতগুলো কারণে গ্লোবাল ওয়ার্মিং হয়, বিশ্ব উষ্ণায়ন হয়, বারবার প্রমাণিত হয়েছে কৃষি তার অন্যতম প্রধান কারণ। এই শিল্প থেকে যা হয়, বা আমরা বাড়িতে এসি চালালে যা হয়, বা গাড়ি ঘোড়া চেপে গ্যাস উৎপাদনের মাধ্যমে যতটা না পরিবেশকে আমরা উষ্ণ করছি, তার থেকে কৃষি অনেক বেশি উষ্ণ করছে। সুতরাং চূড়ান্ত একটা সচেতনতা আমাদের সকলের দরকার মাটির স্বাস্থ্য রক্ষার জন্য।
আপনারা যদি মাটি পরীক্ষা করেন দেখবেন এখানে মাটিতে ফসফেট প্রচুর বেশি আছে, পটাশিয়াম প্রচুর বেশি আছে। আপনি যদি পরীক্ষা করেন কত বেশি আছে কল্পনা করতে পারবেন না। নদিয়া জেলার থেকে 5 গুণ বেশি আছে। নদিয়া জেলায় যদি 1 হেক্টর জমিতে 20 কিলো ফসফেট থাকে তাহলে এখানে 100 কিলো আছে। নদিয়া জেলাতে যদি 250 কিলো পটাশিয়াম থাকে 1 হেক্টর জমিতে তাহলে এখানে 500 কিলোর কাছাকাছি পটাশিয়াম আছে। তাহলে আপনারা এবার ভেবে দেখুন তো, আপনারা কি কোনোদিন এই সব তথ্য জানতেন না? ধরে নিন আমার তথ্য আজকে ঠিক, আপনি কি কাল থেকে ফসফেট পটাশ দেওয়া বন্ধ করে দেবেন? একদম ঠকে যাবেন। তার মানে আরেকটা সমস্যা আপনাদের এই অঞ্চলে আছে, যে খাদ্যগুলো এখানে কম আছে সেটা তো আপনাকে বেশি দিচ্ছেন বা দেওয়ার জন্য চেষ্টা করছেন। যে খাদ্যগুলো প্রচুর পরিমাণে আছে সেগুলো গাছের কাছে গ্রহণযোগ্য অবস্থায় মোটেই সহজে আসে না। সুতরাং সয়েল টেস্ট করে যদি আপনি বেশি তথ্যটা পান যে ফসফেট পটাশ সেখানে বেশি আছে, সেটা নিয়েও বাড়িতে ঘুমিয়ে আপনি নিস্তার পাবেন না। সেটাকেও কি করে গাছের কাছে গ্রহণযোগ্য অবস্থায় আনা যায় তার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে। আমি বারবার একটা কথা কেন বলছি সকাল থেকে, যে প্রচন্ড পরিমাণ বিজ্ঞান ভিত্তিক চাষবাস আপনাদের এই অঞ্চলে আগে থেকে আপনাদেরকে শিখতে হবে। ফর এক্সাম্পল, যদি ধরেই নিলাম যে আপনাদের এই অঞ্চলে যেখানে লবণাক্ত বেশি সেখানে সোডিয়াম ক্লোরাইড বেশি থাকে, আপনি যদি টেস্ট করেন দেখবেন সোডিয়ামের পরিমাণ বেশি থাকবে। করেন না বলে বুঝতে পারছেন না, যেদিন করবেন বুঝতে পারবেন। এই সোডিয়াম ক্লোরাইড যখন বেশি থাকবে মাটিতে, সেই মাটিতে নিশ্চিতভাবে ধরে নেবেন যে যতই পটাশিয়াম বেশি থাকুক সেই জমিতে, ওই সোডিয়ামটাই পটাশিয়ামটাকে গাছের মধ্যে টানতে বাধা সৃষ্টি করবে। সুতরাং আপনি একটা সমস্যা মেটাতে গিয়ে আর একটা সমস্যা মিটিয়ে ফেলতে পারেন, কিন্তু আপনার সঠিক সচেতনতা বা শিক্ষাটা দরকার এই বিষয়ে। আপনি যদি শুধু সয়েল টেস্টের উপর ভিত্তি করে মাটি নেমে যান নদিয়া বা উত্তর 24 পরগনা কৃষকের মতো, তাহলেও আপনি ঠকে যেতে পারেন। কিছু কিছু খাবার আছে, ফর এক্সাম্পল বোরন, এই মাটিতে অনেক ক্ষেত্রে বেশি থাকে। অনুখাদ্য আমরা অনেক সময় বলে দিই ব্ল্যাঙ্কেট রেকমেন্ডেশন, মানে প্রাথমিক খাদ্য উপাদানের সাথে একটু বোরন জিঙ্ক দিতে হয়। একদম চোখ বন্ধ করে দিতে যাবেন না, ঠকে যাবেন। এখানে জিঙ্কের অভাব এখানে থাকে, কিন্তু বোরনের এখানে আধিক্য থাকে, মাটিতে একটু হলেও বেশি থাকে এবং এটা কম পরিমাণ লাগে। যদি সুপারিশের উপেক্ষা করে যদি নিজের মন করা বা কারোর কথা শুনে দুম করে বাড়তি বোরন দিয়ে ফেলেন, তাহলে আপনার ফসলের ক্ষতি হবে। এর সঙ্গে আছে জৈব সারের প্রয়োগ, বারবার আলোচনা হয়েছে, আমি একদম সামারি করে নিই। জৈব সারের প্রয়োগ একদম অবহেলা করার নয়। অন্যান্য জায়গায় কৃষক বন্ধুরা জৈব সার দেন একটা উদ্দেশ্যে, কি না মাটির উর্বরতা ধরে রাখা এবং তার মধ্যে যা নিম্ন অল্প পরিমাণ খাদ্য খাবার আছে সেটা মাটির গাছের কাছে গ্রহণযোগ্য করা। ম্যাডাম সঠিকভাবেই বলেছেন, কিন্তু উনি এটাও বলেছেন বারবার, এইটুকু নিয়ে জেনে যান যে লবণাক্ত অঞ্চলে একবার বছরে জৈব সার দেওয়া অত্যন্ত জরুরি। এটা মাটির শুধু উর্বরতা ক্ষমতা বজায় রাখে না, সোজা কথায় লবণাক্ততার মাত্রা নিয়ন্ত্রণ করে, যেটা আমাদের এখানে সকলকে সজাগ থাকতে হবে সেই ব্যাপারে। বছরে একবার হলেও জমির মধ্যে জৈব সার দেওয়া অভ্যাস করতে হবে। কোনো সময় কোনো অজুহাত দিয়ে এই পদ্ধতিটাকে এড়ালে নিজেই ঠকে যাবে। অনেকে প্রথমেই বলবে যে এতটা জৈব সার দিতে হবে, আমার কাছে তো নেই। কেউ বলবে আমি তো খামারে তৈরি করিনি, আমি দূর থেকে কি করে আনতে যাবো, এখন করে যাওয়ার ক্ষমতা নেই। সুতরাং এই যাই অজুহাত দিন না কেন, সেটাই সবকটাই আপনার বিরুদ্ধে যাবে, কোনটাই আপনার সপক্ষে যাবে না। সুতরাং মাটি পরীক্ষা করা যেখানে খুশি, মাটি পরীক্ষা সংক্রান্ত অনেক অজুহাত দেয় অনেক লোকজন। যাচ্ছি, কাছাকাছি কোনো পরীক্ষাগার কেন্দ্র নেই, অনেকদিন আগে অমুক জায়গায় মাটি দিয়েছিলাম, দীর্ঘদিন ধরে রিপোর্ট পাই না, যার জন্য আমি আর তারপরে যাইনি। এগুলো বলে নিস্তার নেই তারা ভাই, কেউ বাঁচাতে পারবে না। এই 3 ঘন্টার ক্লাস দিয়ে কি হবে? মাটি তো আপনার, আপনি আপনার মাটিকে পরিচর্যা করবেন এবং আপনি আপনার মাটিকে উর্বর রাখবেন। এই শিক্ষা এবং সচেতনতা গিলে খাওয়ার কিছু ব্যাপার নেই, অনুধাবন শক্তি বাড়াতে হবে, নিজে বুঝতে হবে এবং পার্শ্ববর্তী চাষিকে বুঝতে সাহায্য করতে হবে। এই সকালবেলা সুধাংশু সঠিকভাবে বলেছেন এই কথাটা, যে কৃষি প্রশিক্ষণ মানে আপনারা একটা ভেবে দেখুন তো, বারবার এই কথাগুলো আমি বলি ঠিকই, কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনারা আমাদের তো পরিসর খুব কম ছিল, আমরা মাত্র 30 জনকে রাখতে পারলাম। লক্ষ লক্ষ চাষি আছে এই 4টে ব্লকে, তাদের কাছে বার্তাটা কি করে পৌঁছাবে? শুধু এইটুকুনি বার্তা যাবে না আজকের দিনে দাঁড়িয়ে, যে যত বেশি পারবো বছরে একবার হলেও মাটি পরীক্ষা করবো। 2 নম্বর এটাই নিয়ে যাই সবার কাছে, যে ভাই বছরে একবার করে হলো জৈব সার দাও। ম্যাডাম অনেকগুলো জৈব সারের কথা বলেছে, ছেড়ে দিন, সব ভুলে যান, যেটা সামনে পাবেন সেটা দেবেন। কেউ যদি পরিমাণটার কথা বলে থাকে বিঘাতে 2 বস্তা দিতে হবে, ভুলে যান বস্তার কথা। আপনার কাছে 500 গ্রাম যদি থাকে 500 গ্রাম দেওয়ার চেষ্টা করুন, কিন্তু দিতে আপনাকে হবে। অনেক পরিচর্যা হয় লবণ মাটিতে চাষাবাদের জন্য, সেটা বিস্তারিত আবার একদিন আলোচনা করবো, সময় একদম দোরগোড়ায়। যোগাযোগ থাকবে। এই ধরনের কৃষি প্রশিক্ষণ শিবিরের একটা মূল উদ্দেশ্য আমাদের ছিল, আপনারা আসবেন, আপনাদের সঙ্গে মত বিনিময় হবে, আপনারা শুনবেন, আপনাদের কথা থাকলে নিশ্চয়ই কয়েকটা কথা আপনারা অবশ্যই বলুন, আমরা শুনি এবং আগামী দিনে আশা করবো যে এই ধরনের প্রোগ্রাম আরো যত বেশি পরিমাণে হবে তত বেশি আমাদের মিলিত হওয়ার সুযোগ হবে এবং আমরা আমাদের এই সমস্যা বা এই অঞ্চলের মাটির সমস্যা
সহজেই মোকাবেলা করতে পারবো এবং অধিক ফলন অধিক ফসল বা স্থিতিশীল কৃষি ব্যবস্থা অবলম্বন করতে পারবো। কেমন? এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে অত্যন্ত ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা সবাই আছি। বলছেন যে রোগ না দেখে তাতে ওষুধ মারা যাবে না, বল 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 বল। কিন্তু স্যার পান চাষের একটা রোগ আছে চিটি, আর সেই হাইব্রিড টমেটোর ওই একই কেস, গরু চিটি রাগ হয়ে পড়ে যায়, খসে পড়ে যায়, কিন্তু 1 মাস আগে না ওষুধ মারলে আপনার সে রোগ আমরা রোধ করতে পারি না। অনেক ক্ষেত্রে কি হয়, এটা ওই আশিস বাবু বলবেন যে এরকম অনেক রোগ আছে যার জীবাণু মাটি বাহিত। তো সেই মাটিটা যদি আপনি পরিচর্যা না করেন, যতবার পান চাষ করবেন ততবার ওই ফসলের মধ্যে আক্রমণ করবে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি সহজভাবে আপনাদের বলে দেখলেন, সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া জনিত ধসা রোগ। ব্যাকটেরিয়া আলু গাছে হয়, দেখবেন অনেক সময় আলু খেতে জল দিলে ঢলে পড়ে, সেটা অতিরিক্ত রসা বের হতে পারে, আর একটা ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ। তো ওই রোগটাকে মোকাবেলা করার জন্য, ভালো করে শুনুন, ওই রোগটাকে মোকাবেলা করার জন্য আপনি রোগ এসে যাওয়ার পর মোকাবেলা করতে গেলে যা অসুবিধা হবে তার থেকে কিছু আগাম সতর্কতার বার্তা থাকে। যেমন যে জমিতে একবার এই ব্যাকটেরিয়া জনিত ধসা রোগ লেগেছে, সেই জমিতে পরপর 3 বছর আলু চাষ করা যাবে না। ভালো করে শোনেন। এবং শুধু আলু বলে নয়, আলু ভর্তি অন্য ফসল যেমন টমেটো, লঙ্কা, বেগুন, এই কোনো ফসল ওই জমিটার মাটির মধ্যে করতে পারবেন না, কেননা ওই ব্যাকটেরিয়াটা দীর্ঘদিন সেই জমির মধ্যে বেঁচে থাকে। সুতরাং আজকে আপনি দেখলেন যে আলু বসালাম, ব্যাকটেরিয়া জনিত ধসা রোগ লাগলো, ওইটা কোনো ক্রমে আমি ওষুধপত্র দিয়ে রুখে অল্প আলু তুললাম, পরের বছর আবার সেই মাটিতে নামলাম আলু চাষ করতে, একই সমস্যা হবে, একই রকম ভাবে হয়ে যাবে। সেক্ষেত্রে মাটির পরিচর্যা থাকে বা ফসলটা পরিবর্তন করার সমস্যা প্রয়োজনীয়তা আসে। সুতরাং এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, যে মাটি বাহিত যদি কোনো রোগ পোকা আপনাদের জমিতে আসে, তাহলে সবার আগে ফসলটাকে বদলাতে হবে। আবেগের কোনো জায়গা নেই। আপনি হুগলি জেলাতে যে চাষি বন্ধু আপনাদের পান করলেন মতো, ওখানে যে চাষি বন্ধু আলু চাষ করেন, আপনি যদি তাকে একবার বলেন যে আপনি একবার আলু চাষ করবেন না, সে অসম্ভব, তাকে বোঝানোটা মোটেই এতটা সোজা না। কিন্তু আপনাকে এই বার্তাই দিতে হবে যে রোগটাকে প্রতিরোধ করতে গেলে এই মাটিটাকে আপনাকে শুদ্ধিকরণ করতে হবে, এবং তার জন্য আপনাকে এই জাতীয় ফসল ওই মাটিতে 3 বছর চাষ করা যাবে না। মানে এই সোলানেসিয়াস ক্রপ, মানে যে গ্রুপের বা যে গোত্রের অন্তর্গত এই ফসলগুলো, ওগুলো ছাড়া যে কোনো ফসল করতে পারেন। আপনি ধান করতে পারেন, গম করতে পারেন, ভুট্টা করতে পারেন, তৈলবীজ করতে পারেন, কিন্তু অন্য জাতীয় ফসল বা এই ধরনের বেগুন, টমেটো বা লঙ্কা, আলু এগুলো করতে পারবেন না। সুতরাং এই রকমের সচেতনতা রাখবেন। মানে ব্যাপারটা এরকম নয় যে একটা রোগ লাগলো তারপরে আমি ব্যাপারটা ছুটলাম, দোকানদার যা দিল সেটাই এসে আমি এখানে স্প্রে করে দিলাম। এবং আগে পিছিয়ে একদম সজাগ থাকতে হবে। স্যার আমরা তো গরু চাষ করতে একই জায়গায় 20 বছর, হ্যাঁ, একই চিঠি, এই যে পানে যে কালো চিঠিটা আটকাচ্ছে আমরা 1 মাস আগে থেকে ট্রিটমেন্ট করি, কিন্তু হচ্ছে কি সঙ্গে সঙ্গে আপনার বেকার পর যদি ওষুধ ইউজ করি কোনো কাজ করবে না, ও চিঠি হয়ে পাঁচটা ঝরে পড়ে যাবে, টমেটো খসে পড়ে যাবে, টমেটোর পাতা পর্যন্ত হলুদ হয়ে খসে যাবে। তো এতক্ষণ শুনলেন ডক্টর হীরক ব্যানার্জি সায়েন্টিস্ট, তিনি এতক্ষণ আপনাদেরকে যে কথা বললেন, যারা চাষি মানে কৃষক যারা প্রান্তিক, তারা কিন্তু এটা মাথায় রাখতে হবে, মাটি কিন্তু আমাদের পরীক্ষা করতে হবে। যদিও আজকের বিশ্ব মৃত্তিকা দিবস, আর এটা কিন্তু আপনাদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ এই সুন্দরবনের প্রান্তিক চাষিদের কাছে, যেটা আজকে স্যার আপনাদেরকে সেই বার্তাগুলো তুলে ধরলেন। আপনারা প্রয়োজন হলে আসবেন। এখনো পর্যন্ত মাটি পরীক্ষা করেছেন? না, এখনো পর্যন্ত করিনি। আপনি কি জানেন আপনার যে মাটিটা চাষ করেন আপনি, ওই মাটিতে প্রকৃত কি ফসল হতে পারে? না, এটাও জানা নেই। আজকে যে আমাদের সায়েন্টিস্ট ডক্টর হীরক বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি যিনি বললেন, কথাগুলো মাথায় থাকবে? হ্যাঁ, অতি অবশ্যই থাকবে। আমরা এখন যেটা জানলাম অ্যাকচুয়ালি বাস্তব, আমরা এটা কোনোদিন অনুধাবন করিনি যে আজকের সয়েল টেস্টিং করে, এটা আমাদের জানা ছিল কিন্তু আমরা কোনোদিন করার মতো পজিশন পাইনি, সেরকম পরামর্শ পাইনি কখনোই। তবে আমরা পড়েছি যে অ্যাকচুয়ালি বীজ শোধন করে বীজ বপন করতে হয়, তেমনি আমাদের মাটিটাকে পরীক্ষা করার পরে যদি আমরা কোনো কোনটা বেশি আছে কোনটা কম আছে মাটির মধ্যে জেনে যদি আমরা প্রয়োগ করি বা চাষবাস করি, আমরা অনেক উন্নত প্রথায় চাষবাস। আপনার আশেপাশে কৃষকদের একটু বলে দেবেন, কারণ এই যে আঞ্চলিক গবেষণা কেন্দ্র ডক্টর বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে কাকদ্বীপ যক্ষনগর আঞ্চলিক গবেষণা কেন্দ্র, যেখানে মাটি পরীক্ষা হচ্ছে আজকে, যে আমি ব্যক্তিগতভাবে বলছি যে এরপরে পরবর্তী দিনে যদি কোনোদিন সুযোগ পাই, আমরা চাষিদের এখানটায় নিয়ে এসে ডাইরেক্ট হচ্ছে পরীক্ষা করিয়ে দিই। বাড়ি কোথায়? আমার বাড়ি গঙ্গাসাগর, সাগর বাউনখালী। বিচ্ছিন্ন দ্বীপ তো? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম অমিত কুমার দাস। আপনার এলাকার চাষিরা, কিন্তু আপনার ব্লকে তো সয়েল টেস্টের পদ্ধতি রয়েছে? না, ছিল, তবে এখন বন্ধ, আমাদের বাইরে থেকে করাতে হয়।
যাই হোক, এতক্ষণ এবারে স্যার কিছু বলবেন বলছেন, নিশ্চয়ই স্যারের বক্তব্য আপনাদের আবার শোনাই, শুনতে থাকুন। ভাই যে প্রশ্নটা করেছিলেন, আমাদের কাছে ব্যাকটেরিয়া জনিত রোগ একবার থেকে গেলে ওষুধ স্প্রে করে কোনো লাভ হয় না, তাই তো? না, ওষুধ স্প্রে করলে সুস্থ হয়ে যাবে, কিন্তু 1 মাস আগে। এই আমি ধরুন এই কানে চিঠি আসবে, কিন্তু আমাকে ট্রিটমেন্ট নিতে হবে 1 মাস আগে। এমন কোনো বেশি করছে না, 3-4টা ওষুধের ব্যাপার, কিন্তু কাছে চিঠি ধরবে না আমার কাছে। আমি 40খানা বড় দেখি, কিন্তু কোনো বড় চিঠি পাবেন না। কিন্তু কেউ যদি বলে যে চিঠি ধরে গেছে তারপরে ওষুধ মারবে, সে কিন্তু কাজ হবে না। আপনি কি কি প্রতিকার করেন একটু বলুন। কি কি করে? আপনি কি করেন? মানে আপনি কি কিছু করেন? আমি আপনাকে ব্যবহার করেন বলুন। ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, জিঙ্ক, মানে মাইক্রোনিউট্রিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, এই 4টা ওষুধ। যেটা এতক্ষণ ধরে আমাদের কথা হলো, বিশেষ করে ব্যাকটেরিয়া জনিত রোগ যদি হয়ে থাকে, একবার যদি গাছে চলে আসে তাহলে সেই রোগ কেউ সরাতে পারবে না। এরকম কোনো ওষুধ নেই যে কিন্তু 1 মাস আগে যদি ট্রিটমেন্ট নেবে আসবে না। যে এর গাছে ওই ব্যাকটেরিয়াটা গাছ থেকে ব্যাকটেরিয়াটা পুরোপুরি নির্মূল করবে। কিন্তু আপনি যেটা বলেছেন একদমই ঠিক করেছেন। 1 মাস আগে যদি কিছু কিছু বা 1 মাস আগে বা ধরুন গাছ লাগানোর সময় বা মাটি তৈরি করার সময় কিছু কিছু ট্রিটমেন্ট যদি করা হয়ে থাকে, তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ কেন, সব ধরনের রোগের প্রাদুর্ভাবই কম। না স্যার, এই মানে পান কাশির হচ্ছে কি ব্যাপার, আশ্বিন মাস থেকে মারলে 1 মাস আগে কার্তিক মাসে চিঠি আসে প্রত্যেক পান ধরবে। কার্তিক মাসে আগে আপনার চিঠি আসবে না, আসবে বাংলা পানে। বাংলা পানের ট্রিটমেন্ট কিন্তু আপনাকে ভাদ্র মাস থেকে নিতে হবে। চিঠিটা কেন হয়? কেন হয় কি করে জানবো? কেন হয়? এই যে টমেটো দেখেন কুয়াশা পড়লে হলুদ পাতা হলুদ টিপ টিপ দাগ হবে, টমেটো টিপ টিপ দাগ হয়ে যাবে। কিন্তু 3টে ওষুধ আছে, সেইটা যদি নেড়ে রাখেন আপনার ওই তীব্রকে ধরবে না, আর থেকে পাতা করবে না। তবে এইটুকুনি আগে কিন্তু আমরা শপথ নিয়ে এখান থেকে যাবো যে মাটি কিন্তু অত্যন্ত জরুরি এবং মাটি সম্পর্কে আমরা সবাই সচেতন থাকবো। কেমন? আসুন দাদা, আসুন। একদম শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। আমরা সবাই সারিবদ্ধভাবে বাইরে মাঠ কাজ করবো, একটুখানি প্রদক্ষিণ করবো। তো এতক্ষণ তো থাকলাম, আরো 2-1 জন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই ওখানে এই কৃষি খামারে কাজ করি আমরা, অস্থায়ী। অস্থায়ী করুন না, আপনি চাষবাস রয়েছে তো? টুকটাক রয়েছে। তো আপনি কোনোদিন মাটি টেস্ট করিয়েছেন? না, সেরকম এই সুযোগ পাই। কৃষক, আপনি কৃষক তো মাটি টেস্ট করিয়েছেন? না আপনি কৃষক? অবশ্যই। মাটি টেস্ট করিয়েছেন? না না। আজকের এই যে প্রশিক্ষণ, যেটা কর্মসূচি, আজকে যে বিশ্ব মৃত্তিকা দিবস শুনলেন, হ্যাঁ হ্যাঁ, তো এরপরে কি মনে হলো যে মাটি টেস্ট করা? টেস্ট করা তো দরকার অবশ্যই। আপনার শরীর রয়েছে, আপনি পরীক্ষা করেন তো? অবশ্যই পরীক্ষা তো করতে তো হবে। যে জায়গায় আপনি চাষবাস করবেন সেখানে মাটি পরীক্ষা করতে হবে তো? অবশ্যই হবে। এই জানলাম, এই আপনার এই মিটিং এসে জানলাম। কি নাম আপনার? মানিক জানা, কোথায় বাড়ি? ভুবননগর, কয় বাড়ি। এই যে পদ্ধতিগুলো, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করে জানতে হবে। আর আমি সরাসরি লাইভ যেহেতু সম্প্রচার করছি আর সব আপনাদের দেখাচ্ছি। আপনি কোথা থেকে এসেছেন? এখানে বাড়ি? তাই এই মাটি টেস্ট করেন? টেস্ট করেন না। তার মানে মাটি যে আপনি চাষবাস করেন, কি চাষ করেছেন? কি চাষ করেছেন? দুধেশ্বর ধান। দুধেশ্বর ধান। দুধেশ্বর ধান খুব ভালো হয়েছে তো? মানে না, মাটি টেস্ট করেও ভালো হয়েছে। চলুন আমরা যাই একসঙ্গে। এবার স্যারদের পেছনে পেছনেই আমরা যাবো, কৃষক বন্ধুরা সবাই রয়েছে, তো সঙ্গে যাওয়া যাক। তো এই আমার বিশেষ প্রোগ্রাম হচ্ছে, তো আমি আমার ঝোলাটা কাঁধে নিয়ে নিই, কারণ এটা তো আমাকে নিতে হবে। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে আমি ঠিক আপনাদের একটু দেখাই, কারণ আজকে যেহেতু বিশ্ব মৃত্তিকা দিবস, ওয়ার্ল্ড সয়েল ডে, তো সেই জায়গায় খুবই ভালো লাগলো। আজকে যাই, গিয়ে আপনাদের দেখাবো। আবার যেতে যেতে দেখাবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি আছি মক্কালি থেকে এসেছি। মক্কালি থেকে এলেন, কিন্তু সয়েল এরিয়া আপনার এলাকা তো সয়েল সব থেকে মানে কি বলে লবণ এলাকা। হ্যাঁ, চাষবাস তো ভালো হয় না। তাহলে আপনারা কোনদিন টেস্ট করেছেন? না, চাষ করি না। আজকের এই কেন্দ্রে এসে যেটা জানলাম যে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা। আপনার কি নাম? জয়দেব মাইতি। চলে আসবেন। চলুন চলুন, ওই স্যারদের সঙ্গে আমাদের যাওয়া যাক। আমরা তো লাইভে রয়েছি, আপনাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে, লাইভটা দেখাই। আর ম্যাডাম আমার বরাবরই বুলেটিন পাঠাচ্ছে, তো সরাসরি দর্শক বন্ধুদের বলি ম্যাডামদের সঙ্গে কথা হয়ে যাবে। এই যে ওয়েদার রিপোর্টটা যেটা দেয় দামিনী থেকে শুরু করে হঠাৎ করে, হ্যাঁ, আর আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো সেক্ষেত্রে আপনাকে বেশি সময় নেবো না। বলছি যে এখানে সাধারণ কৃষকরা তারা কিন্তু জানে না, তো বড় সমস্যা। হ্যাঁ, এই অ্যাকচুয়ালি এইটা জানানোর উদ্দেশ্যে আমরা কৃষক সচেতনতা শিবির আয়োজন করি, যেটা সুন্দরবনের প্রত্যন্ত এলাকা। আমি এ পর্যন্ত প্রান্তিক এলাকায়, যেখানে ধরুন কোনো এডিও কিংবা অন্য সরকার থেকে যাওয়াটা একটু মানে লোকজন যাওয়াটা একটুখানি অসুবিধাজনকই হয়ে পড়ে, যেমন মৌসুমী দ্বীপ,
তারপরে ওইদিকে রাখালপুর 2-3টে নদী পেরিয়ে যেতে হয়, সেই সব জায়গাতে গিয়েও কিন্তু আমরা সচেতনতা শিবির করি এবং সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই যাতে তারা তাদের মাঠের সমস্ত মানে সমস্যা সম্পর্কিত আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন। কারো কোনো অসুবিধা থাকলে ছবি পাঠাতে পারেন, সেক্ষেত্রে আমি এক্সপার্ট টিমের সঙ্গে কথা বলে তাদেরকে আমি সঠিক সমাধানটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার নাম ডক্টর শিবানী চৌধুরী, প্রযুক্তি আধিকারিক, গ্রামীণ কৃষি মৌসুম সেবা, IMD অ্যাগ্রোমেট ফিল্ড ইউনিট, কাকদ্বীপ, BCKB। চলুন, অনেক বড়, আমরা অতটা বলতে পারবো না, আমরা এই যাই কৃষকদের সঙ্গে একটু দেখা যায়। চলুন, আর লাইভে আমরা দেখাচ্ছি, তো আমরা এই লাইভে যেতে যেতে এখন দেখাই একটু এই কৃষকদের আজকে যে প্রশিক্ষণ এই কর্মসূচিটা হলো। যদি আগামী দিনে কৃষকরা নিজেরা সচেতন হয়, আমার মনে হয় কৃষকরা এই জায়গাতে অনেকটাই লাভবান হবেন। কারণ আমাদের বিশেষ করে এই সুন্দরবনের প্রান্তিক চাষিরা বিভিন্ন চাষবাস করে থাকে, আর তাদের ক্ষেত্রে কিন্তু এটাই খুব জরুরি। মৃত্তিকা অর্থাৎ মাটি যদি না পরীক্ষা করা হয়, সেই মাটিতে কি ফসল হবে, সেখানে ফুল হবে কি ফল হবে কি সবজি হবে বা পান হবে, তো এটা একটা কৃষকদের কাছে প্রশ্ন থাকা উচিত ছিল আজকে। কিন্তু সেক্ষেত্রে কৃষকরা আজকের যেহেতু এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বুঝতে পারলেন যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কাকদ্বীপের অক্ষয়নগরে যে আঞ্চলিক সেবা কেন্দ্রটা রয়েছে, সেখানে যে আজকের এত বড় একটা কর্মসূচি নেওয়া হয়েছে, তো এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আধিকারিক যিনি রয়েছেন ওনাকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে। কারণ কৃষকদের এই সচেতনতার বার্তাটা অনেক আগেই দেওয়া দরকার ছিল। কারণ প্রান্তিক এলাকা এগুলো, এখানে চাষবাস, এরপরেই কিন্তু আবার খরটে চাষ হয়, রবি চাষ হবে। তো এখন তো আমন কাটাকুটি চলছে, ধান কাটাকাটি চলছে। আর চলুন, এই আমরা বিধানচন্দ্র ধান কাটছে, আমি যেতে যেতে গল্প করতে করতেই যাচ্ছি, কারণ লাইভে এখনো রয়েছি আর লাইভটা দর্শকরা দেখছে। আমি দর্শকদেরকে বলবো, আপনারা যদি সুন্দরবনের প্রান্তিক এলাকায় বসবাস করে থাকেন, অবশ্যই করে এই জায়গায় চলে আসবেন। আর আপনাদের জন্য কিন্তু বিশেষ করে এই যারা দায়িত্ব রয়েছেন, ডক্টর যে সমস্ত হীরক ব্যানার্জি, আশিস বাবু বা আমাদের দিদি, সবাই তো রয়েছে, বলবো যে এখানে এসে আপনারা বিভিন্ন রকমের সহযোগিতা পাবেন। তো আপনারা অবশ্যই গবেষণা কেন্দ্রে চলে আসবেন। এখানে দেখেছেন, আমি দেখাই আপনাদেরকে, এই আম গাছ দেখছেন, কিন্তু তার পাশাপাশি ওইগুলো কিন্তু আপনাদের কাছে অনেকটা একটু লাগবে, কারণ এগুলো হচ্ছে গিয়ে ওই ড্রাগন ফল, তার চারা তৈরি করা হয়েছে, এখানে ড্রাগনের চাষ করা হয়েছে। চলুন ধীরে ধীরে যাওয়া যাক। আর এটা আমি এক সময় এসে দেখিয়েছিলাম, এটাও বেশ অভিনব হয়েছিল। তো এটা আমি কল্পনা করে বলেছিলাম, যে কাল্পনিক বলে বলেছিলাম। আচ্ছা, তো যাই হোক, এই ড্রাগন চাষটা আপনি বাড়িতে করতে পারেন। আমি এর আগেও অনেকবার দেখিয়েছিলাম, লাইভে আপনাকে সরাসরি যেহেতু দেখাচ্ছি, আর লাইভটা দেখছেন যারা দর্শকরা দেখছেন, দর্শকদের বলবো যে আপনারা প্রান্তিক চাষি আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমাদের বরাবরই গ্রামের খবরাখবরগুলো আমরা তুলে ধরি। তো আমরা এই খবরগুলো তুলে ধরি এই কারণে, গ্রামের প্রান্তিক চাষিরা তারা যদি আগামী দিনে এস্টাবলিশ করে, তারা যদি অর্থনৈতিক এগিয়ে থাকে, তাহলে চাষি এগোনো মানে বুঝতে হবে, তো সেখানে চাষিরা অনেকটাই লাভবান হবে বিভিন্ন চাষবাস পদ্ধতি অনুযায়ী যদি চাষবাস করে থাকেন। আজকে চলুন, আমি যে ওয়ার্ল্ড সয়েল ডে এটা দেখাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু আমি সরাসরি লাইভটা দেখাচ্ছি, সঙ্গে আমাদের সায়েন্টিস্ট হীরক ব্যানার্জি সঙ্গে রয়েছেন। উনি দেখতে পাচ্ছেন এখানে এই যে এটা মাটি, এই মাটিটা দেখানো হবে, আমি দেখাই, দেখতেই পাচ্ছেন। যখন কোনো উন্মুক্ত এলাকা থেকে মাটি নমুনা সংগ্রহ করবেন, ধরুন আপনার এখানে ফসল নেই, এবং এটা আমি বারবার আগেও বলেছি, আবারও একবার স্মরণ করছি, যে ফসল চাষ একবার শুরু করার পর সেখানে সার ইত্যাদি জল ঠল দিয়ে দেওয়ার পর হঠাৎ করে যদি আপনার মনে হয় যে আমি মাটির নমুনা সংগ্রহ করব, তাহলে ভুল হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে, যে কোনো মরশুমে ফসলটা চাষ করার ঠিক পূর্বে কমপক্ষে 10 কি 15 দিন আগে আপনার সেই নির্দিষ্ট খালি জমিটা থেকে আপনি মাটিটা সংগ্রহ করবেন। কয়েকটা জিনিস এই অঞ্চলের জন্য খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে যদি দেখেন যে এরকম জমির ওপর আগাছা হয়ে আছে, তাহলে প্রথম কাজ হবে যে একটা নির্দিষ্ট জায়গায় আগাছাটাকে পরিষ্কার করে নেওয়া। তখন আপনি করুন একটুখানি ওপর থেকে, মাটির ওপর স্তরে যেন কোনো আগাছা না থাকে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। হঠাৎ করে কোপ মারলাম, নিয়ে মাটি তুলে নিয়ে চলে এলাম, এটা করা যাবে না। এমন ঠিক এরকম ভাবে সুন্দরভাবে যেমন ভাবে উনি পরিষ্কার করলেন, এরকম ভাবে আমরা প্রথম ধাপে করব। আরেকটা কথা বলছি, যদি মনে হয়, যেটা আপনাদের অঞ্চলের জন্য খুব যুক্তিযুক্ত, যে এই শীতের মরশুমে চাষের আগে যদি মনে হয় যে লবণাক্ততা আপনার মাটিতে বেশি ছিল এবং অলরেডি সাদা আস্তরণ হিসাবে ফুটে উঠেছে, বা আপনি ফেব্রুয়ারি মাসে নিচ্ছেন, বা মুগ চাষের সময় বসন্তে মুগ চাষ করতে যাচ্ছেন, তার আগে মাটির সয়েল নিচ্ছেন, দেখবেন সেখানে এই লবণের স্তরটা বেশি ভেসে উঠেছে। যদি তাই হয়ে থাকে, এই ঘাসটা চাচার সময় এমন ভাবে চাচবেন যাতে ওই হালকা সাদা লবণাক্ত স্তরটাও যেন আপনি কাচিয়ে বার করে নিতে পারেন। ওইটা সমেত কখনো আপনি সয়েল স্যাম্পল কালেক্ট করবেন না, এটা আপনাদের জন্য একদম নির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবার যেই এখানে হয়ে গেল, আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে কমপক্ষে
শূন্য থেকে 15 সেন্টিমিটার গভীরতার মাটি বাঁচতে হবে, যেটা আমি ন্যূনতম আমি মাটি পরীক্ষার জন্য ব্যবহার করতে পারি। এরপরেও যদি মনে হয় যে আপনার যে ফসলটা আপনি চাষ করবেন তার শিকড়টা অনেক গভীরে যায়, তাহলে আরেকটু মাটি কালেকশনের গভীরতা আপনাকে বাড়াতে হবে। সুতরাং এটা নির্ভর করবে যে আপনার চাহিদাটা কিরকম তার উপর। তা আমরা যদি ছোট আকারেই এটা বুঝি, এখন প্রথমে যেটা করতে হবে যে মাটির মধ্যে একটা ভি আকৃতির কাট দিতে হবে, ভি, ঠিক আছে? তখন তার দিন এদিক থেকে কোপ দিন, আবার উল্টো দিক থেকে কোপ দিন, গর্তটা যেন ভি আকৃতির হয়, গর্তটা ভি আকৃতির হবে, ঠিক ইংরাজি অক্ষর যেমন ভি দেখতে হয় ঠিক সেরকম দেখতে হবে। বুড়োটা ফেটে গেছে। এই রকম দেবেন, আবার এই রকম দেবেন, ওইটা গিয়ে ভি হবে, ঠিক আছে? দিন, এটা ধরুন, এটা ধরুন, এটা ধরুন, এটা ধরুন, হলো, হবে। আবার এই উল্টো দিকে পোজ দিতে হবে, আবার উল্টো দিকে পোজ দিতে হবে, হচ্ছে, হলো। সবাই আসুন, সামনে দেখবেন, আসুন, যে একদম ভি আকৃতি, ডান দিকে এরকম পোস্ট থাকলো, বা দিকে এরকম পোস্ট থাকলো, গর্তটা ভি এর মতো দেখাচ্ছে, ঠিক আছে? এর গভীরতাটা যদি 15 সেন্টিমিটার আমি নিই, তাহলে এরকম গভীরতা আমি গর্ত করব ভি আকৃতির। এইবার কি করতে হবে, এবার এই ভেতরকার যে মাটিটা, এই মাটিটাকে চেঁচে বাইরে বার করতে হবে। এখন কিছু করবেন না, এখন সয়েল নেবেন না, ঠিক আছে? একদম এরকম পরিষ্কার হওয়ার পর এর গা থেকে একটা পাতলা স্লাইস কেটে নিতে হবে, বা এই ধার থেকে একটা পাতলা স্লাইস কেটে নিতে হবে। কেন নেব? তার কারণ এই যে স্লাইসটা পড়বে, এই গোটা স্তরের প্রত্যেকটা মাটি তার মধ্যে ঢুকে থাকবে। একদম গভীর থেকেও নেবো না, একদম টপ থেকেও নেবো না। ফলত কি করব, আমি একটু জোরে চাপ দিয়ে এরকম ভাবে নামাবো, এরকম ভাবে নামাবো, নামলো, এরকম ভাবে নামাবো, বাস। এটা কি সঙ্গে সঙ্গে নেবো না দেখুন পরে দেবো স্যার? কোথায় দেবেন? মাটিটা কালেক্ট শুকিয়ে নেবেন, হ্যাঁ। যদি মনে হয় নিলেন, আবার এদিক থেকে, মোট কথা পুরো স্লাইসটা কিরকম ভাবে নামিয়ে নিতে হবে। এবার এইখানের মাটিটা আপনি তুলে নেবেন, হলো। এবার ধরে নিন এই মাটিটা এরকম ভাবে আপনি তুললেন, ঠিক আছে? একটা জমির মধ্যে ধরুন এরকম একটা জমি, এখান থেকে মাটির সংগ্রহ কি আপনি একটা জায়গা থেকে করবেন না, কমপক্ষে 4-5টা জায়গা থেকে করবেন। যেখান থেকে মাটিগুলো তুললেন 4টে বা 5টা জায়গা থেকে, ঠিক এই পদ্ধতিতে বিভিন্ন এরিয়া ভিত্তিক পিসিএ ভাগ থাকে। হ্যাঁ, না ধরুন এইরকম একটা প্লট, এই 10 কাঠা জমি, এইখান থেকে আপনি মাটি পরীক্ষাগারে নিয়ে যেতে চাইছেন, কি করে নেবেন? এই প্লটটারই 4টে-5টা জায়গা থেকে ঠিক এরকম ভাবে মাটিটা বার করবেন, বললেন 4টে-5টা জায়গায় করে পুরোটা এক জায়গায় মিশালেন। 4টে জায়গায় নিয়ে গেলেন প্লাস্টিকে বিছিয়ে। এরপরে কি করবেন? ধরে নিন আমি তর্কের খাতিরে এটাকে আমি বাড়ি নিলাম, ঠিক আছে? এরকম ভাবে করবেন না, কিন্তু আমি বাড়ি নিয়ে মাটিটাকে একটু বড় করব, ঠিক আছে? 3-4 জায়গায় মাটি ধরে নিচ্ছে। এবার হলো গোল করে এরকম একটা জায়গা করবেন, ঠিক আছে? এটাকে আঙুল দিয়ে কাটবেন, 4 টুকরো হলো। এই দুদিকের ভাগটাকে বাদ দেবেন, আর এই দুদিকের ভাগটাকে আবার মেলাবেন। এটাকে বাদ দিয়ে দিলেন, এটাকে বাদ দিয়ে দিলেন, এইটাকে মেলালেন, তাহলে কি হলো? যদি বলছেন, যদি 2 কিলো মাটি থাকে, এখানে 1 কিলো হয়ে গেল। 4 ভাগ বাদ দিয়েছেন, 500-500 মিশিয়েছেন, আবার এটাকে এরকম ভাবে ক্রস করলেন। তবে যে দুটো আগের বার বাদ দিয়েছিলেন, এবার সেই দুটো রাখবেন, বাকি দুটো বাদ দেবেন। তা আমি এই দুটোকে নিয়েছিলাম, এবার এই দুটোকে বাদ দিয়ে দিলাম, এটা কমে গেল, তাহলে এবার 500 গ্রামে এলো। এরকম করে আরেকবার ভাগ করে 250 গ্রাম মাটি নেবেন, 250 গ্রামটা নিয়ে ল্যাবরেটরিতে যাবেন পরীক্ষা করতে দিতে। ঠিক আছে? আমরা সয়েল টেস্ট না করে মানে মন গণনা মতো সবজি ফসল হ্যাঁ, যদি আপনি না জানেন মাটির গুণমান, তাহলে সমস্যা হবে। কেমন? মোটামুটি এইটুকুনি পদ্ধতি অবলম্বন করলে মাটি পরীক্ষা সঠিক হবে। এমন জমির এমন জায়গা থেকে নেবেন না যেখানে জৈব সার পড়ে আছে। শুনে নিন, ধরুন অনেক ক্ষেত্রে কি করি আমরা, একটা জমির মধ্যে কোনো একটা জায়গায় হয়তো জৈব সারগুলো ঢিবি করে রাখলাম, ওইখান থেকে নিয়ে জমিতে দিয়েছি, কিন্তু ওইখানে বেশি পরিমাণ ওই জৈব সার পড়ে থাকলে ওইখানে যদি আবার মাটিটা নিই, তাহলে আবার পরীক্ষা ভুল হয়ে যাবে। আবার অনেক সময় আছে দেখবেন কোন একটা গাছের তলা ছাওয়া আছে, ওই ছাওয়াযুক্ত স্থানে নেব না আমরা। অনেক জায়গা আছে জমি সমতল ছিল না, কোথাও একটু জল বেশি কোথাও কম, ওই জমা জল যে জায়গাটা আছে সেখান থেকে নেবেন না। এই ধরনের কিছু নির্দিষ্ট পদ্ধতিগত আছে, বিষয় আছে, যেগুলো সঠিকভাবে অনুধাবন করলে আশা করি মাটি পরীক্ষার রেজাল্ট ঠিকঠাক পাবেন। একদম কেমন? একদম, মানে দর্শক যারা দেখছে, দর্শককে বলি এটা কিন্তু অনেকেরই জানা ছিল না। এই যে হাতে নাতে পরীক্ষা করে আপনাদের দেখালেন,
আপনার এলাকায় প্রান্তিক প্রচুর চাষি রয়েছে, তাদেরকে কিন্তু এই বার্তা পৌঁছে দেবেন। আমি যেহেতু লাইভে রয়েছি, লাইভে পৃথিবীর মানুষ দেখছে, তারপরেও আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই চাষিদের ক্ষেত্রে যে আমাদের ডক্টর সায়েন্টিস্ট যিনি হীরক বন্দ্যোপাধ্যায়, তিনি যে ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, তো উনি যেভাবে দেখালেন এবং হাতে নাতে পরীক্ষা করে দেখিয়ে দিলেন আপনাদেরকে, আর কি কি বলে দিলেন, মাথায় রেখে যদি আগামী দিনে চাষবাসটা করেন না, তাহলে মনে হয় আপনি ঠিকই বলছেন। এটা মানে হীরক স্যারকে অত্যন্ত ধন্যবাদ। আমাদের হচ্ছে গ্রাম বাংলায় গ্রামে মানুষ বেশিরভাগ তো একটা মানে শিক্ষার যারা চাষি বেশিরভাগ তো একটু আনএডুকেটেড পার্সন। সেখানে যদি কৃষক বন্ধুদের পাশে ছোট ছোট সেমিনার করে পঞ্চায়েত ওয়াইজ ব্লক ওয়াইজ তাদের যদি মেসেজ দেওয়া যায়, বার্তা দেওয়া যায়, কৃষিটা কিভাবে করতে হবে, সয়েল টেস্টটা করবো কি করবো না, কেন উপকারিতা রয়েছে, সেটা যদি স্যারকে নিয়ে গিয়ে আমি অমিত দার সঙ্গে কথা বলছি এটা কিভাবে করা যায়। স্যার তো যাবে, স্যার কোথায় রয়েছে? স্যার রয়েছে আপনার আঞ্চলিক গবেষণা কেন্দ্রে। আপনার ব্লকে যিনি কৃষক বন্ধুদের জন্য দেখবেন সয়েল ডিপার্টমেন্ট বলে একটা সরকারি দপ্তর রয়েছে, ওখানে আপনি যান, ওখানে খোঁজ নেন ভিডিও অফিসে। গতবার গেছিলাম এডিএ অফিসে। ওটা কি অফিস? ওটা কৃষি দপ্তর আধিকারিক অফিস। তার মানে কি হয়? কৃষি ক্ষেত্রে যে সমস্ত সমস্যা। আপনার কি নাম? আমার নাম অরবিন্দ, সাগর ব্লক। স্যার দিলেন, ওই বার্তা চারিদিকে পৌঁছে দেবে। একদম 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 একদম। ঠিক আছে, কোথা থেকে এসেছেন? আমি এসেছি সাগর ব্লক, ঘোড়ামারা থেকে এসেছি। অর্থাৎ বুঝতে পারলেন আপনার ব্লকে একটা কৃষি দপ্তর রয়েছে, সেই দপ্তর কিছুই করে না। এটা লাইভে বলছি, লাইভটা দেখতে পাচ্ছেন তো? লাইভ দেখতে পাচ্ছেন তো? তা ওই যে যদি আজকের স্যারকে বলছেন না যে ওখানে যেতে হবে, আরে ইনারা তো এখানে আপনাদের হেল্প করার জন্য ডেকেছে। অতএব আপনার আশেপাশে যে সমস্ত ডিপার্টমেন্টের যারা চাকরি করছেন, আমার মাইনের টাকায় তারা মাইনেটা পায়, অতএব তাদের কাছে আগে যাবেন। কথাটা বুঝতে পারছেন? আমি এই লাইভটা কিন্তু আমি ধরে রেখেছি, লাইভটা দেখতে পাচ্ছেন তো? লাইভটা চলছে। আর এই কথাটা আমি বললাম, আপনার ট্যাক্সের টাকায়, আমার ট্যাক্সের টাকায় যারা মাইনে পায়, আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আপনারা ওখানে যাবেন। এখানে স্যারেরা, এনারা তো সায়েন্টিস্ট, এনারা তো হেল্প করবে বললো, এনারা বৈজ্ঞানিক, এনারা হেল্প করবে, কিন্তু যেখানে মূলত যারা বসে রয়েছেন আপনাদের জন্য, তাদের কাছে একবার তো আপনারা জাননি। বুঝতে পারলেন কিছু? চলুন আমরা একটু কৃষক বন্ধুদের সঙ্গে হয়তো আমরা এটা বললাম, যারা আমাদের প্রান্তিক চাষিরা সত্যি কি হয় জানেন, অনেকেই সবাই তো পড়াশোনা করে এমনটা নয়, তারা চাষবাসের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেই পদ্ধতিটা তাদের কাছে থাকে না, কারণ তারা জানেও না। তো সেক্ষেত্রে আজকের যে বিশ্ব মৃত্তিকা দিবস, আর সেই বিশ্ব মৃত্তিকা দিবসে এসে কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতা কৃষকদের হলো, এবং সেটা জানতেও পারলো, এবং পাশাপাশি যে সমস্ত আরো কৃষকরা যারা রয়েছে, কৃষক বন্ধুরা যারা রয়েছে, তাদের কাছে কিন্তু এই বার্তা পৌঁছে দেবে। আর আমি লাইভ তো সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো কিছুটা সময় পরে। তো ফেসবুক পেজে কিন্তু এখনো আমি লাইভে রয়েছি আর আপনাদের দেখাচ্ছি। আমাদের পেজ তো সুন্দরবন জুড়ে, আপনারা অনেকেই জানেন, আমরা সেই প্রান্তিক জায়গায় পৌঁছে যাই আর আপনাদের সেই খবরগুলোই দেখাই, যে গ্রামের মানুষ তাদের মনের কথা অনেকে বলতে চায় কিন্তু তারা বলতে পারে না। সুস্বাগতম জানাই, সুন্দর। না অবশ্যই মানুষের সেবায় যে পরিচর্যা নিয়ে কথা বলছেন, ধন্যবাদ জানাই। না অবশ্যই চাইবো, আপনাদের এলাকায় অবশ্যই যাব, দেখাবো। আপনার এলাকার এখানে চারা এবং চারা দেওয়ার ব্যাপারটাও রয়েছে, দেখা যাক কৃষকদেরকে। এই যে এবারে একটা একটা করে চারা সম্ভবত স্যার দেবেন, হয়তো দেখাই। তো চলুন আমি চারা দেওয়ার ছবিটা আপনাদেরকে একটু দেখাই, কারণ উদ্যোগ কিন্তু রয়েছে এখানে, দেখলাম চারারও বেশ ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠানটা যে পরিপূর্ণ আপাতত দেখে মনে হচ্ছে। আপনারা দর্শক যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন, কারণ আমরা আপনাদের জন্যই ভিডিওগুলি বানাই, আর এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলবেন। তো চলুন আপনারা দেখুন। হ্যাঁ কৃষক বন্ধুরা তারা কিন্তু ইতিমধ্যে এই কর্মসূচি শেষ হওয়ার পরে কিন্তু তাদের হাতে একটা করে চারা, আমাদের দুটো করে চারা ডক্টর হিরণ বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি উনি তুলে দিচ্ছেন, সায়েন্টিস্ট। তো দেখতেই পাচ্ছেন চারা নিয়ে ওনারা আসছেন। তবে ওনাদেরকে আজকের হাতে নাতে যে পরীক্ষা প্রমাণ করে দেখালেন, এটা যদি ওনারা ঠিক মতন সেইভাবে চাষবাস করেন, তাহলে ওনাদের কিন্তু অনেকটাই আগামী দিনে উপকৃত হবে। কারণ সয়েল টেস্ট না করলে অনেক সমস্যা হয়, যেটা এখনকার দিনে ডাক্তাররা বলে রোগ হলে রোগের আগে টেস্ট করতে বলা হয়। আপনি আগে বিভিন্ন টেস্ট করে আসুন, তারপরে আপনার ওষুধ দেওয়া হবে। তেমনই মাটির রোগ হলে আগে মাটির টেস্ট করতে হবে। চলুন আমি এখনো লাইভে রয়েছি, তো লাইভটা দেখাবো একদম শেষ পর্যন্ত, আপনাদের এই লাইভটা দেখাবো।
আর আপনাদের কোথা থেকে আপনারা লাইভটা দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানান আমাদেরকে। আমরা যেহেতু গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে এতক্ষণ সরাসরি সম্প্রচার করছি, আর আপনাদের কেমন লাগছে দেখতেই পাচ্ছেন। আর কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান। আর এই প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো অবশ্যই, যদি দর্শকরা দেখছেন, আমি অনেক দর্শক দেখছেন আমি দেখতে পাচ্ছি, তো আপনারা একটু জানান, আপনারা জানান, কারণ অনেক দর্শক দেখছেন। আমি দর্শকদেরকে বলবো, অনেক কৃষক বন্ধুও দেখছেন, কৃষক বন্ধুরা দেখছেন, কোথা থেকে দেখছেন, তবে আপনারা যদি একটু কমেন্ট করে অবশ্যই জানান। তবে আগামী দিনে যিনি আমাদের এত ভালো করে নিজে একদম মাঠে নেমে দেখিয়ে দিলেন, যা যা বললেন, আপনারা তো আমার ভিডিওটা সরাসরি লাইভে দেখছেন, আর আপনারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রয়োজন হলে যোগাযোগ নাম্বার অবশ্যই দেবো, কারণ আমাদের এই ভিডিও আপনার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ আগামী দিনে আপনি যে বাড়িতে যে ফসলই চাষ করুন না কেন, তার আগে একটু মাটি টেস্ট করিয়ে নেবেন, এবং মাটি টেস্ট করার পদ্ধতি কিন্তু আজকের স্যার কিন্তু হাতে নাতে নিজে দাঁড়িয়ে থেকে বলে দিলেন এবং দেখিয়ে দিলেন। তো আপনারা দেখলেন, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে এখনো রয়েছি, দেখাবো, শেষ পর্যন্ত দেখাবো। তো এই যে চারা দেওয়া দুটি করে দামি এটাকে আমাদের সবেদা চারা বলা হয়, তবে এটা সম্ভবত নারকেলই সবেদা, কালীপাতি। তো এইটা কালীপাতি সবেদা, এটা প্রচুর ফলন হয় গ্রামে গঞ্জে, এই ফলন দেখেছি, প্রচুর ফলন হয়। তো চলুন, আমি এখনো শেষ করবো, যতক্ষণ না চারা দেওয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি, দেখাচ্ছি। তো যাই হোক, পরিচর্যার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়ে গেল, কারণ আজকের এই অনুষ্ঠানে আমিও এখানে এসে আমিও অনেকটাই বুঝতে পারলাম যে সয়েল টেস্ট করতে গেলে তার পদ্ধতিটা আমারও জানা ছিল না। তো সেক্ষেত্রে দর্শকরা যারা দেখছেন, তো দেখতেই পাচ্ছেন দর্শকরা, তো আমারও একদিক দিয়ে সুবিধা হলো। আমি একটু ফুল চাষের প্রতি খুব ভালোবাসি, ফুল ফল, তো ফুল ফল আমি চাষবাস একটু করতে ভালোবাসি। তো যেহেতু আমার গ্রামীণ কৃষি শিল্প সমাচার খবরের কাগজ, তো এখন ফেসবুক ইউটিউব আমরা লাইভ দেখাচ্ছি, এখন তো ফেসবুকে লাইভ দেখাচ্ছি। তো যাই হোক, তো আপনারা অনেকেই দেখছেন, কোথা থেকে দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানালে খুব ভালো হতো। তবে প্রান্তিক চাষিদের কাছে আমরা বলবো, এইরকম একটা আজকে যেহেতু বিশ্ব মৃত্তিকা দিবস, আর আপনারা এলাকায় হয়তো হচ্ছে, কিন্তু আজকের এই এলাকার এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে আমি সরাসরি এতক্ষণ দেখালাম। চলুন, এর পাশাপাশি যাব ওই যেখানে চাষিরা যারা আরো রয়েছে তাদের সঙ্গে। তো আপনাদের এতক্ষণ কথা হলো, আমরা এখানে এসে আপনাদের দেখাচ্ছি, আপনারাও দেখছেন। একটু যদি কমেন্ট করেন আমার মনে হয় ভালো হতো, যে আপনারা কোন জায়গা থেকে দেখছেন, আমাদের সুবিধা হয় ভিডিও বানাতে বা ভিডিও দেখাতে। চলুন, আমরা এই এক জায়গাতে দাঁড়িয়ে এর অর্থাৎ শেষটা দেখাবো। তো কোথায় সবাই মিলে দাঁড়াবে দেখাই, তারপরে এই ভিডিওটি শেষ করব। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমরা চেষ্টা করব, যেখানে আমি লাইভে এখনো শেষ করিনি, লাইভটা শেষ করবো এরপরেই। তবে চলুন, কারণ আজকের এই মহতী অনুষ্ঠান, অর্থাৎ সারা বিশ্ব জুড়েই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে, তবে আজকের যেহেতু এরকম একটা ভালো দিন, আর সেই দিনে আমরা এই বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় এসেছিলাম। তো এসে আজকের এই বিশ্ব মৃত্তিকা দিবস পালন যেভাবে হয়, তাদেরকে বেশ কিছু চাষি, সাগর পাথর নামখানা যে সমস্ত কৃষক বন্ধুরা এসছেন, তাদের সঙ্গে বেশ সময় ধরে কথা হলো, এবং বিজ্ঞানীদের সঙ্গে কথা হলো। সব মিলিয়ে আজকের এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কেমন লাগছে, আমাকে একটু, আমরা কষ্ট করে দেখুন, আমি দীর্ঘদিন ক্যামেরার সামনে আসিনি, তবে এখন ক্যামেরার সামনে আসছি, আর আপনাদের দেখালাম। আর দর্শকদেরকে বলবো নিশ্চয়ই এরকমই থাকবে, সবাই ভালো থাকবে। কারণ তো যাই হোক না কেন, আমি দীর্ঘ সময় তো এতক্ষণও এই যে চাষি এবং যারা কৃষক বন্ধু, তাদের সঙ্গে যারা দায়িত্বে ছিলেন, তারা প্রত্যেকেই একটা ছবি রাখছেন, এটাও একটা স্মৃতি হয়ে থাকবে। দেখুন, আমরা আজ আছি, কালকে থাকবে, কিন্তু এই যে বড় একটা স্মৃতি কৃষকদের সঙ্গে, এটাও একটা অনেক বড় পাওনা। যাই হোক, আমরা দীর্ঘ সময় আপনাদের সঙ্গে কাটালাম, অনেকেই দেখলেন, আর সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ।